আমি আর তিথি যমজ বোন হলেও আমাদের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। আমি পূর্ব হলে তিথি পশ্চিম। আমি উদয় হলে সে অস্ত। আমরা না দেখতে একরকম, না স্বভাবে। আমি দেখতে বাবার মতো হয়েছি। সাধারণ চেহারা, শ্যামবর্ণ কান্তি, কালো চোখ, গড়পড়তা উচ্চতা, লম্বা রেশমি চুলের আমি খুব একটা চোখে পড়ার মতো নই। তিথি মায়ের মতো, তার চেহারা আকর্ষণীয়, ফর্সা গায়ের রং, বাদামি চোখ, মেয়ে হিসেবে বেশ লম্বা, কোকড়া চুলে তাকে ভিড়ের মধ্যেও সবার আগেই চোখে পড়ে। জীবনের খুব স্বাভাবিক নিয়মে আমি ধীর স্থির শান্ত, আর তিথি চটপটে জেদি স্বভাবের। মজার ব্যাপার হলো তিথি বাবার বেশি আদরের, আমি মায়ের। দু বোন হলেও মনের দিক থেকে ভিন্ন হওয়ায় আমরা কখনো একে অপরের খুব কাছের ছিলাম না। বরং সারা জীবন একে অপরের সাথে লোকে এত তুলনা দিত যে আমরা দুজন দুজনের পর খানিকটা বিরক্ত ছিলাম। যেমন ও কোনো কিছু নিয়ে জেদ করলে আমার সাথে তুলনা দেওয়া হতো, আমার উদাহরণ দেওয়া হতো। আবার কেউ ওর সৌন্দর্যের প্রশংসা করলে আমায় নিয়ে হু হতাশ করত। সময়ের সাথে সাথে আমরা বড় হতে লাগলাম, আর যত বড় হলাম দূরত্ব যেন ততই বেড়ে চলল। আমরা দুজন পাশাপাশি ঘরে থেকেও থাকতাম দুই পৃথিবীতে। পড়াশোনায় দুজনেই ছিলাম ভালো, একই বিশ্ববিদ্যালয়ে আলাদা সাবজেক্টে পড়তাম আমরা। তিথি ছিল ইউনিভার্সিটিতে ভীষণ পপুলার, আর আমায় ক্লাসমেটরা বাদে আর কেউ চিনত না। আমি যে তিথির বোন এটাই জানতো হাতে গোনা কয়েকজন। আমাদের বিয়ের বয়স হয়ে এলে বাড়ি থেকে পাত্র দেখা শুরু হলো। বলাই বাহুল্য, পাত্র দেখা হতে লাগলো শুধুই আমার জন্য। তিথির জন্য তো বাড়ি বয়ে সম্বন্ধ আসতো ঝাঁকে ঝাঁকে। তিথি সেসব পাত্তা দিত না। ওর ইচ্ছে ছিল ওর মতোই সুদর্শন যোগ্য কাউকে বিয়ে করার। সেরকম ছেলে সে পাচ্ছিল না। ক্যাম্পাসে দু একজনের সাথে ওর প্রেমের গুঞ্জন শুনলেও সিরিয়াস কোনো সম্পর্ক ছিল বলে জানতাম না, আর আমি ওকে কখনো জিজ্ঞাসাও করিনি। তিথি বিয়ে নিয়ে গড়িমসি করলেও আমি রাজি ছিলাম। ছেলে বন্ধু বা প্রেমিক আমার কখনোই ছিল না। তাই বিয়ে করে একজন সত্যিকারের সঙ্গীর স্বপ্ন দেখতাম। নিজের সংসারে থিতু হতে চাইতাম। কিন্তু আমার জন্য পাত্র দেখলেও দেখা যেত তারা পছন্দ করে ফেলেছে তিথিকে, ওকেই বউ করে নিতে চাইছে। বাড়ির লোকের ধারণা হয়ে গেল ওকে বিয়ে না দিয়ে আমার বিয়ে দেওয়া যাবে না। কিন্তু তিথিকে যে তার মনের মতো মানুষ পাচ্ছেই না। আমরা যখন থার্ড ইয়ারে পড়ি তখন এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে একসাথে দুটো কাঙ্ক্ষিত ঘটনা ঘটল। তবে ঘটল ভীষণ অনাকাঙ্ক্ষিতভাবে। আমরা গিয়েছি আমাদের ফুফাতো বোনের বিয়েতে। আমার ফুপুরা বেশ বড়লোক, বিয়েতে ধুমধাম করেছে খুব। আত্মীয়স্বজন যা ছিল সবাই দাওয়াত পেয়েছে, বাড়ি ভর্তি লোকজন। গায়ে হলুদের রাতে বরাবরের মতো তিথি সবার নজর কেড়ে নিয়েছে। আমি চুপচাপ বসে আছি একধারে। ছেলের বাড়ি মেয়ের বাড়ির লোকজন মিলে একাকার। বহুদিন পর কাজিনরা একত্রিত হওয়ায় সবাই একত্রে বসে আড্ডা শুরু করলো। আমিও যোগ দিয়েছি তাদের সাথে। কথায় কথায় খেলা শুরু হয়ে গেল। চেয়ার টেনে গোল হয়ে বসে শুরু হলো খেলা, ডেয়ার গেম। সবাইকে একটা করে ডেয়ার দেওয়া হবে। যে ডেয়ার সম্পূর্ণ করতে পারবে সে বেঁচে যাবে, আর না করতে পারলে তার সম্পর্কে ছোটবেলা কিংবা বড়বেলার কোন লজ্জার ঘটনা সবার সামনে প্রকাশ করে দেবে যে জানে সে। খেলা জমে উঠলে আবারও মজা লাগতে শুরু করলো। মজার মজার সব টাস্ক পেল এক একজন। বিশেষ করে যে যে জিনিসটাই কম দক্ষ তাকে সেটাই দেওয়া হলো। একসময় ডেয়ারের কাঁটা ঘুরলো আমার দিকে। আমি শুরু থেকেই ভাবছিলাম আমার সম্পর্কে বলার মতো কারো তেমন কিছু নেই, কিন্তু এটা মনে ছিল না যে সেখানে আমার বোনও বসেছিল। আমি যখন বললাম কোনো ডেয়ার ফেয়ার করতে পারবো না, আমার ব্যাপারে যা জানিস বলতে পারিস, তখন তিথি দুষ্ট হেসে বলল, সিথি, ক্লাস 7-এর অঙ্ক স্যারের পরীক্ষার কাহিনী মনে আছে? বলবো? আমি এবার ভয় পেয়ে গেলাম। ঘটনাটা ভয়াবহ। সবার সামনে বলে কোনোভাবেই আমার পক্ষে সেটা সহ্য করা সম্ভব নয়। কিন্তু তিথি তো বলে দেবেই। ক্লাস 7-এ আমরা দুজন একজন বয়স্ক স্যারের কাছে ম্যাথ পড়তাম। স্যার ভীষণ কড়া ছিলেন। পড়া না হলে চিকন বেতের বাড়ি খেতে হতো হাতের তালুতে। আমরা দুজনেই তাকে প্রচুর ভয় পেতাম। একবার তিনি পরীক্ষা নিলেন। তিথি সেই পরীক্ষায় উতরে গেলেও আমি কেমন করে যেন সবগুলো অঙ্ক ভুল করে বসে রইলাম। স্যার গেলেন ভীষণ রেগে, তার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আর আমি এদিকে ভয়ে কাঁপছি। স্যার চেঁচিয়ে বলছেন, হাত পাতো, এক্ষুনি হাত পাতো বলছি। আমি ভয়ে ওখানে বসেই পায়জামায় ভিজিয়ে ফেলেছিলাম। ঘটনাটা মনে পড়লে এখনও লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। স্যারকে এরপর ছাড়িয়ে দেওয়া হয়েছিল। আর সেই ঘটনার ব্যাপারেও কোনোদিন আমাদের বাড়িতে কোনো কথা হয়নি। আজ তিথির সেই কথা মনে করে দেওয়া বার বাঁকা হাসি দেখে আমার চোখে পানি চলে এলো প্রায়। আমি কোনো রকমে নিজেকে সামলে বললাম, দাও ডেয়ার, যা বলবে করব। আমাকে ডেয়ার কি দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা চলল কিছুক্ষণ। আমি যেহেতু ছেলেদের সাথে তেমন কথাই বলি না,
তাই টাস্ক দেওয়া হবে ছেলেদের সাথে কথা বলার। শুধু কথায় না, কোনো এক ছেলেকে একটা গোলাপ নিয়ে হেসে বলতে হবে, এটা আপনার জন্য। আমার এত খারাপ লাগছিল, বলবার মতো নয়। তবুও মুখ বুজে সহ্য করে নিলাম। জিজ্ঞেস করলাম, কোন ছেলেকে? কেউ একজন বলল, সোজা স্টেজের দিকে যেতে থাক, ছেলেপক্ষের কোনো ছেলে ওদিকে বসে আছে, যাকে আগে পাবি তার হাতে দিয়ে দিস। আমি গোলাপ হাতে উঠে যন্ত্রের মতো চলতে শুরু করলাম। চোখের সামনে অনেক ছেলে, সবাই যেন সামনে থেকেই নেই। চোখের ফোকাসের মাঝে কেউই আসে না, সব ঘোলাটে দেখছি। আমার চোখে কি পানি জমা হচ্ছে? হঠাৎ একজন ফোকাসের ভিতর পড়ে গেল। আমি তার সাথে কথা বলার আগেই সে আমাকে জিজ্ঞেস করে বসলো, আপনি ঠিক আছেন? গলাটা ভীষণ গভীর, আদরে। আমি চোখ তুলে ভালো করেই চাইলাম। গভীর দু চোখ, চোখে জিজ্ঞাসার সাথে সাথে আরও কি যেন ছিল। আমি তখনও ঠিক স্বাভাবিক নেই। ডেয়ার সম্পূর্ণ করতে হবে। আমি তার দিকে ফুলটা বাড়িয়ে দিয়ে বললাম, আপনার জন্য। ছেলেটা অবাক হয়ে ফুল হাতে নিল। ততক্ষণে আমি উল্টো দিকে হাঁটতে শুরু করেছি। চোখের পানি এখন আর বাদ মানছি না, বন্যার জলের মতো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইছে। আমি কাজিনদের দলের দিকে একবার চাইলাম। কে যেন থাম্বো ঝাপ দেখাচ্ছে। ওরা দেখেছে আমার কাজ শেষ। আমি ছুটে চলে গেলাম ওয়াশরুমে। কিছুক্ষণ মন মতো কাঁদলাম। একটু স্বাভাবিক হয়ে এলে চোখ মুছে চেহারা ঠিক করে বাইরে এলাম। তিথির ওপর রাগ কিংবা অভিমানের পাহাড় জমে রইল বুকে। একটু পরে ফুল দেওয়া ছেলেটার সাথে কথা হলো। সে নিজে এলো, জিজ্ঞেস করলো হঠাৎ আমি তাকে কেন ফুল দিলাম। আমি বললাম দেয়ার ছিল। সে ফিক করে হেসে ফেলে বলল, ধুর। তারপর পরিচিত হলাম আমরা। সেবরের ছেলেবেলার বন্ধু আবির পড়াশোনা শেষে চাকরি করছে। সুযোগে এটাও বলে দিল বিয়ের জন্য পাত্রী খুঁজছে সে। তার পরদিন বিয়েতে আবিরের মা বাবা এসে আমার মা বাবাকে তার সাথে বিয়ের প্রস্তাব দিল। সবাই চারপোনায় ভীষণ খুশি হলো। ওদের নাকি আমাকে খুব পছন্দ হয়েছে। আর সুদর্শন, উচ্চ বংশের, উচ্চ পদস্থ চাকরিজীবী ছেলেকে আমার জন্য পেয়ে আমার পরিবারের আপত্তি করার প্রশ্নই ওঠে না। কিন্তু আপত্তি উঠল আমার পরিবার থেকেই, তাও ঘোর আপত্তি। বিয়েবাড়িতে তিথি কিছুই বলেনি, কিন্তু বাড়ি ফিরে সে জানালো আবিরকে তার প্রথম দিনই মনে ধরেছিল। সে যেরকম ছেলে খুঁজছে আবির ঠিক সেরকম ছেলে। সে এতদিন পরে তাকে খুঁজে পেয়েছে। তার সাথে আমার বিয়ে সে কিছুতেই হতে দেবে না। আবিরকে সে নিজে বিয়ে করবে। আর আবির নাকি তাকে পছন্দ করে। ভুল করে আমার কথা বলেছে। সত্যি বলতে আমি নিজেও প্রথমে ভেবেছিলাম আবির আসলেই তিথিকেই পছন্দ করে। তিথির সাথে ওকে আমি হেসে গল্প করতে দেখেছি। তিথি প্রথম দিন থেকেই ওর সাথে খাতির করে ফেলেছিল। আবির যখন আমার সাথে পরিচিত হতে এলো আমি ধরেই নিয়েছিলাম ও আমার মাধ্যমে তিথিকে প্রস্তাব পাঠাবে। কিন্তু হয়ে গেল উল্টো। আবিরের সাথে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেল যে সে তিথিকে নয় আমাকেই বিয়ে করতে চায়। তিথি রেগে আগুন হয়ে গেল। বিয়েটা যাতে না হয় সেজন্য অনেক চেষ্টাও করলো সে। কিন্তু সব বাধা পেরিয়ে কেমন করে যেন আবিরের সাথে আমার বিয়েটা হয়ে গেল। বিয়ের পর আমরা সুখী দম্পতির মতোই জীবন কাটাতে লাগলাম। আবির আর তার পরিবার খুবই সাপোর্টিভ। আমি এত আদর যত্ন আমার বাড়িতেও কোনোদিন পাইনি। ওরকম পরিবার, ওরকম স্বামী পাওয়া যে কারো ভাগ্যের বিষয়। তিথির তখনও বিয়ে হয়নি, আর আমি বিয়ে করে সুখের সাগরে ভাসছি। এটা আমার কাছে মাঝে মধ্যে খারাপ লাগতো, আবার অবিশ্বাসও মনে হতো। তিথি দিন দিন বেশ বেপরোয়া হয়ে উঠেছে। মা প্রায় বলেন ও কোনো কথা শোনে না, কত রাত বাড়ি ফিরে না, কোথায় যাক ঠিকঠাক জবাব দেয় না। আর শাসন করতে গেলেই শুধু ভয় দেখায়, ব্ল্যাকমেল করে। মা বাবা ওকে নিয়ে খুবই চিন্তিত। এদিকে আমরা চমৎকার বোঝাপড়ার সাথে 2 বছর কাটিয়ে ফেললাম। আবির আমায় ভালোবাসে। ওকে বিয়ে করার পর আমার জীবনের প্রথম ভালোবাসার মানে বুঝতে পারলাম। এ যে ভীষণ সুন্দর অনুভূতি তা আমার কল্পনাতেও কোনোদিন ছিল না। শুধু ভোরে ঘুম থেকে উঠে একটা মুখ দেখতে কি যে প্রশান্তি, তাও কোনোদিন কাউকে গভীরভাবে ভালো না বাসলে বোধ হয় উপলব্ধি করা যায় না। আমাদের দ্বিতীয় অ্যানিভার্সারির সময় আবিরকে অফিস ট্যুরে যেতে হলো সুইজারল্যান্ড। সে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় আমার আর যাওয়া হলো না। সে মন খারাপ করে একাই গেল। আমাদের অ্যানিভার্সারির দিন ঠিক রাত 12টায় আমার মোবাইলে সারপ্রাইজ পেলাম। এমন ভয়ানক রকমের সারপ্রাইজ যার আশা আমি কোনোদিনই করিনি। তিথির নাম্বার থেকে আমার কাছে কিছু ডকুমেন্টস এলো মেসেজে। সেখানে তিথি আর আবিরের ঘনিষ্ঠ কিছু ছবি, সুইজারল্যান্ডের হোটেলের রেজিস্টার, ওদের একসাথে একই ঘরে থাকার সিগনেচার।
আর সবচেয়ে বড় ধাক্কাটা ছিল একটা মেডিকেল রিপোর্ট, যেটা বলছে তিথি প্রেগনেন্ট। আমার দাদি ছোটবেলায় বলতেন, মায়ের গর্ভের এক ফুল দুই ভাগ হয়ে দুজন হলে তারা হয় একরকম, আর তারা দুটো আলাদা ফুল থেকে যে দুজন একসাথে হয় তারা হয় ভিন্ন রকম। দুটোই যমজ, তবে আলাদা ধরনের। আমরা হয়েছি দুটো আলাদা ফুল থেকে, তাই তো এত পার্থক্য। দাদি বলতেন, যতই পার্থক্য হোক তারা জোড়াই হয়, তাদের মনের কোথাও না কোথাও সে আজন্মের টান রয়ে যায়। দাদির ঘরে বসে বসে এসব কথা মনে পড়ে। আজন্মের টান কথাটা হাস্যকর রসিকতা বলে মনে হয়। আমার নিজের আপন বোন এমন কাজ কি করে করতে পারল? সারাক্ষণ ঘুমের মাঝে গলা চেপে ধরার মতো অনুভূতি নিয়ে কেমন করে যেন ঘুরে বেড়াচ্ছে নিজেও জানি না। সেই রাতটা আমি পাথরের মতো বসেছিলাম, না নড়তে পেরেছি, না কাঁদতে পেরেছি, না পেরেছি কাউকে কিছু বলতে। সেদিন আমি ওই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছিলাম। তার আগে অবশ্য আবিরের সাথে কথা হয়েছিল। ওকে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম তিথির ব্যাপারে। আবির সাব অস্বীকার করেছে। আমি জানতাম অস্বীকার করবে, কিন্তু এতগুলো প্রমাণ আমি কেমন করে অবিশ্বাস করব? এখনও কাউকে কিছু বলিনি। ও চলে যাবার এমনিতেও আমার বাপের বাড়িতে আসার কথা ছিল, তাই এখানেও কেউ কিছু জিজ্ঞেস করেনি। তবে মায়ের বোধহয় সন্দেহ হয়েছে। এর মাঝে বেশ কবার জিজ্ঞেস করে ফেলেছে কি হয়েছে আমার, আমি নাকি স্বাভাবিক নেই। স্বাভাবিক আমি চাইলেও হতে পারবো না, কিন্তু মাকে কোনো কিছু খুলে বলবার মতো মানসিক শক্তিও যে আমার নেই। এখানে এসে দেখেছি তিথি বাড়িতে নেই। কোথায় গেছে সেটা মা বাবাকে বলে যায়নি। ও এত বেশি উচ্ছন্নে গেছে যে ওর ব্যাপারে মা বাবা এখন একেবারে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। জানি ঠিকই ফিরে আসবে কিছুদিন পর। আবির এর মাঝে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, আমি কোনো সাড়া দিইনি। ওর আগে ফিরুক। যদি তিথির দাবি সত্য হয়, তবে আবিরকে ডিভোর্স দিতে আমি দুবার ভাববো না। এত লম্পট লোকের সাথে সারা জীবন থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আবিরের ফেরার নির্ধারিত দিনই ফিরল। বাড়ি ফিরেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো সে। আমি ফোন ধরলাম না। সে মেসেজে লিখল, তোমাদের বাড়িতে আসছি। সে এলো। একই সাথে এলো তিথি। একই দিনে একই সাথে ওদের আশাটা আমার সন্দেহ আরও বাড়িয়ে দিল। কতদিন পর তাকে দেখলাম। বিয়ের পর আমরা আলাদা থেকেছি খুব কম সময়। শুধু ওর চেহারা দেখে আমি সব পিছুটান ভুলে এক জায়গায় থেকেছি দিনের পর দিন। সেই মুখ, সেই চোখ, আমার সেই ভালোবাসার মানুষ আমায় এত বড় ধোঁকা দিতে পারে, এ যেন আমার স্বপ্নের অতীত। অথচ ভাগ্যের ফেরে তাই হয়ে চলেছে চোখের সামনে। সে যখন মায়ের আপ্যায়নে ড্রয়িং রুমে বসে, তখন আমি আড়ালে থেকে তাকে পর্যবেক্ষণ করলাম বহুক্ষণ। শুধু মনে হতে থাকলো, ইস, যদি সব মিথ্যে হতো। খানিক পর আবির আমাকে আলাদা করে নিয়ে অনেক করে বোঝালো, এসব ছবি বা রিপোর্ট নাকি জাল করা যায়। আমি যেন এসব বিশ্বাস না করি। এর একটা বিন্দুও সত্য নয়। এমনকি সে সুইজারল্যান্ডে তিথির সাথে ছিল না। সে এত সুন্দর করে বোঝালো যে আমার তাকে বিশ্বাস করতে ইচ্ছে হলো। আমি তাকে রেখে তিথির সাথে কথা বলতে গেলাম। তিথি আগে থেকে আরো সুন্দর হয়েছে। ওর ত্বক আরো বেশি গ্লো করছে, চোখ উজ্জ্বল। আমায় দেখে হেসে বলল, দেখ কত শপিং করেছি সুইজারল্যান্ড থেকে। তোর বর তো টাকার বস্তা উড়িয়ে দিল একেবারে। সত্যি, ওর ঘরে দুটো বড় বড় লাগেজ। আমি ওর কথায় প্রভাবিত না হয়ে জিজ্ঞেস করলাম, তুই সত্যি প্রেগনেন্ট? তোর কোনো সন্দেহ আছে? আছে। ওরকম কাগজ জাল করা যায়। আমি তোকে ইনস্ট্যান্ট প্রমাণ দিতে পারি। আমার কাছে প্রেগনেন্সি টেস্ট কিট আছে। ওয়েট কর। সে একটা ফ্রেশ কিট বের করে আমাকে দেখিয়ে সেটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। একটু পর বের হয়ে আমার হাতে কিটটা ধরিয়ে দিল। দুটো স্পষ্ট লাল দাগ দেখা যাচ্ছে। ও সত্যিই প্রেগনেন্ট। আমার পায়ের নিচ থেকে আক্ষরিক অর্থেই এবার মাটি সরে গেল। আমি কিটটা নিয়ে আবিরের কাছে গেলাম। ওর দিকে ওটা সরে দিয়ে বললাম, এখন অস্বীকার করবে? সে জিনিসটা দেখল, তারপর মেঝেতে সরে ফেলে বলল, ও যদি প্রেগনেন্ট হয়ও, আর সেই বাচ্চার বাবা আমি নই। আমি তখন রাগে চোখে অন্ধকার দেখছি। কাঁপতে কাঁপতে বসে পড়লাম মেঝেতে। হঠাৎই সব নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলাম। আমার কান্নার শব্দে বাড়ির সবাই ছুটে এলো। কিছুক্ষণের মধ্যে সবটা সবাই জেনে গেল। এমন বিদঘুটে পরিস্থিতি যে প্রত্যেকেরই কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। কি করবে, কে বলবে তা পর্যন্ত কেউ যেন বুঝতেই পারছে না। শুধু আবির আর তিথির মধ্যেই ঝগড়া চলতে লাগলো। আবির ক্রমাগত অস্বীকার করে গেল, আর তিথি দাবি করতে থাকলো সে সত্যি বলছে। প্রমাণ দিতে তিথি তার মোবাইলে ওদের একসাথে আরও ডজন ডজন ছবি দেখালো। আবির সেসবও অস্বীকার করলো। তিথি শেষে ব্রহ্মাস্ত্র বের করার মতো করে সোজা আবিরের দিকে চেয়ে চোখ নাচিয়ে বলল, ফাইন, সব অস্বীকার করছো। আমি যদি এমন কিছু বলতে পারি যেটা আমার জানার কথা নয়, তাহলে স্বীকার করবে তো? কি বলবে তুমি এমন? তিথি বলল,
তোমার ওরুর উপর যে লাল আর কালো পাশাপাশি দুটো তিল আছে সেটা আমি কেমন করে জানি? তিথি এবার আমার দিকে চেয়ে বলল, কি রে সিথি, আছে না বল? আমি হতবাক হয়ে গেলাম। চকিতে একবার চাইলাম আবিরের দিকে। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি আর সহ্য করতে পারলাম না, মুখ ঢেকে ফেললাম। বাড়ির সব বড়দের সামনে ও কেমন করে পারছে এই কথাগুলো বলতে? আবির আর কোনো কথা না বলে গটগট করে হেঁটে চলে গেল। সে চলে গেলে তিথি বলল, তোর বর চেয়েছিল সে গাছেরও খাবে, তলারও কুড়াবে, তোকে বিয়ে করে তোর সাথে ঘর করছিল, সাথে আমার সাথেও প্রেম চালিয়ে যাচ্ছিল, পেট আশা দিয়ে রেখেছিল, কিন্তু জীবনেও বিয়ে করতো না। আমি যখন প্রেগনেন্ট হয়ে গেলাম তখন ফুসলিয়ে সুইজারল্যান্ড নিয়ে গেল অ্যাবর্শন করাতে। আমি তো কিছুতেই করাবো না। কত গিফট দিয়ে কত আদর করে বোঝালো, কিন্তু আমি এবার আর বুঝতে রাজি নই। বিয়ে করতে হবে আমায়, ব্যাস। আমার বাচ্চার স্বীকৃতি চাই, আর আমি সতীনের ঘর করব না। তাই আগে তোকে ডিভোর্স দিতে হবে। এই পর্যন্ত বলার পর মা এগিয়ে এসে সজোরে একটা চড় মারলেন তিথির গালে। ওর ঠোঁট কেটে রক্ত গড়ালো। এবারও চিবিয়ে চিবিয়ে বলল, শোনো মা, তোমার আদরের মেয়েকে বলে দিও যেন ভালোই ভালোই ডিভোর্সটা দিয়ে দেয়। তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে আমি আত্মহত্যা করব, আর করার আগে চিঠিতে তোমাদের আদরের মেয়ে আর জামাইয়ের নাম লিখে রেখে যাব। এই ঘটনার কিছুদিনের মধ্যে আমি নিজেই উকিলের সাথে কথা বললাম ডিভোর্সের ব্যাপারে। আবিরকেও জানিয়ে দিলাম। সে একেবারে চুপ হয়ে গেছে, যেন আর কিছু বলার নেই। আমাদের ডিভোর্স পেপারে সাইন করার ডেটও চলে এলো। দেখতে দেখতে যেদিন সাইন হবে তার আগের দিন সকালে আমি বাথরুমে মাথা ঘুরে পড়ে গেলাম। ডাক্তার দেখানো হলো, জানতে পারলাম আমি নিজেও মা হতে চলেছি। কিছু সত্য শরীর চেয়েও ধারালো, তীরের ফলার চেয়েও তীক্ষ্ণ। এমন সত্য বকে গেতে বেঁচে থাকার মতো অসহনীয় ব্যাপার বোধ হয় পৃথিবীতে খুব কমই আছে। আমি ভেবেছিলাম ডিভোর্সটা হয়ে গেলে আমি কোথাও একটা চলে যাব, এসব কিছুতে অনেক অনেক দূরে, কোনো নির্জন এলাকায়, যেখানে কেউ আমায় চিনবে না, অতীতের কোনো ছায়া থাকবে না। একটা ছোট্ট মাথা গোজার জায়গা পেলেই হয়ে যাবে আমার। কিন্তু ভাগ্য, বিধাতার ইচ্ছে আলাদা কিছুই ছিল। তাই তো সন্তানের আগমনী বার্তা জানিয়ে ডিভোর্সটা আটকে দিল। এখন যা হবার বাচ্চা হবার পর হবে। আমি আর তিথি একই বাড়িতে থাকি, ঠিক আগের মতো পাশাপাশি ঘরে। আমাদের ভেতর তেমন ভাব ভালোবাসা আগেও ছিল না, আর এখন তো সম্পর্কে এত গরল মিশেছে, এত তিক্ত হয়েছে যে পৃথিবীর সব ভালোবাসা ঢেলেও সেই তিক্ততা বুঝি কমানো যাবে না। অথচ আমরা দুজন অন্তঃসত্ত্বা, কী ভয়ানক পরিস্থিতি তা না দেখলে বোঝা সম্ভব নয়। তিথি এখন আর আমার সাথে কোনো কথাই বলে না, একেবারে সাইলেন্ট মোডে চলে গেছে। মা বাবার সাথেও কথা বলে না, নিজের ঘরে সারাদিন বন্দি হয়ে বসে থাকে। আমার ঘরটা ওর পাশে হয়, কখনো কখনো গভীর রাতে আমি ওর ঘর থেকে চাপা কান্নার আওয়াজ শুনি, কিন্তু কখনো জানতে চায় না ঠিক কোন শোকে ও কেঁদে চলেছে। মার বাবা দুজনেই পরিস্থিতির শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। মানসিক জোর কারোই অবশিষ্ট নেই। আমার আর তিথির সন্তানের কি হবে তাই এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার সামনে। আমার সন্তান হবার খবর শুনে আবির যোগাযোগ করেছে। আমি তার ফোন ধরিনি প্রথমে, পরে মা বুঝিয়ে বলেছেন সন্তানের প্রতি ওর অধিকার আছে, ওকে যেন এখন নিজের আর সন্তানের খবরাখবর দেয়। আমি তাই টুকটাক কথা বলি। ও সেদিনকার কথা, তিথির কথা, কিংবা আমাদের হতে হতে থেমে যাওয়া ডিভোর্সের কথা কোনোটাই তোলে না। শুধু আমার শরীরের খবর নেয়, কিছু খেতে ইচ্ছে করে কিনা জানতে চায়। প্রায় আমার পছন্দের খাবারগুলো অনলাইন শপের মাধ্যমে পাঠিয়ে দেয়। আমার অ্যাকাউন্টে টাকাও দিয়ে রেখেছে। ওর সাথে যোগাযোগ হলেই আমার প্রবল কান্না পায়। আমাদের কত শখের সন্তান, কত আশা, কত স্বপ্ন ছিল ওকে নিয়ে। ওর জন্য আলাদা ঘর করে রেখেছিল ওর বাবা, কত রকমের প্ল্যান ছিল। এখন কি আর সেসব হবে? সে কি আদৌ বাবার আদর পাবে? একসাথে বাবা মায়ের সাথে বড় হতে পারবে? আমরাই কি আর আগের মতো ভালোবাসার সংসারে বাস করতে পারবো? এসব ভেবে সারা দিন রাত বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হয়। একদিন আবির জানালো তার পরিবারের লোকজন আমাদের বাড়িতে আসতে চায় আমাকে বুঝিয়ে নিয়ে যেতে। তারা সবাই চায় আমি এ সময়ে তাদের ওখানেই থাকি। এবারের পরিবেশ আমার জন্য ভালো নয়, কিন্তু আমি তাদের জোর দিয়েই আসতে নিষেধ করে দিলাম। আবিরকে বুঝিয়ে বললাম তারা এলেই এখন তিথি সিনকেট করবে, যা তা কাণ্ড করে বসতে পারে, তার থেকে তারা না আসুক। আবির অনুরোধ করে বলল, তাহলে তুমি চলে এসো। আমি রুদ্ধ কণ্ঠে বললাম, না। তাহলে তুমি আমার সন্তানকে আমার থেকে দূরে রাখবে? আগেও পৃথিবীতে আসুক, তারপর ঠিক হবে ও কোথায় থাকবে। এতদিন একসাথে ঘর করেও তুমি আমায় চিনলে না সিথি।
আমার ভালোবাসায় সন্দেহ করলে চাইলে আমি প্রমাণ করে দিতে পারতাম তোমার বোন মিথ্যেবাদী। কিন্তু তুমি কেমন করে পারলে আমায় এতটা অবিশ্বাস করতে? তোমায় যদি আমি ডিভোর্স দিতামও, সেটা দিতাম তোমার ওপর অভিমান করে। এত অবিশ্বাস নিয়ে সংসার করা যায় না। যে কেউ প্রযুক্তির সাহায্য নিয়ে কতগুলো জাল ছবি আর রিপোর্ট বানিয়ে নিয়ে দেখিয়ে দেবে, আর আমার ভালোবাসার স্ত্রী সেগুলো দেখে বিশ্বাস করে আমায় ছেড়ে চলে যাবে। এই যদি হয় সম্পর্কের ভিতর, তাহলে এই সম্পর্কের ভেতরটা কতটুকু মজবুত হলে তুমি বলো? আমার কপালটাই খুব খারাপ জানো, খুব খারাপ। আমি বোধহয় মানুষটাই ভালোবাসা পাবার যোগ্য নই। ওর কথাগুলো শুনে কে যে ভয়ঙ্কর খারাপ লাগলো তা বলে বোঝাতে পারবো না। আমি ফোন রেখে কান্নায় ভেঙে পড়লাম। আবার এক অভয় সংকটের মাঝে দাঁড়িয়ে পড়েছি। কোথায় যাব বুঝতে পারছি না। পুরো পৃথিবীটা অন্ধকার লাগছে। আমি আবার কল করলাম আবিরকে। বললাম, ছবিগুলো প্রযুক্তির সাহায্যে বানানো বুঝলাম, কিন্তু তোমার তিলের কথাটা যে বলল সে, তার কি হবে? সেটা এমন এক জায়গায় যেটা অন্তত ওর পক্ষে জানা সম্ভব নয়। কেমন করে জানি ও? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা আমিও জানি না। আমি আবারও ফোন কেটে দিলাম। কাউকে এখন আর বিশ্বাস হচ্ছে না, এমনকি নিজেকেও না। নিজের গর্বের সন্তানকেও কেন যেন ভয় পাচ্ছি আজকাল। কেন তাও বুঝতে পারছি না। আমি ফিরে গেলাম না, বাবার বাড়িতেই রয়ে গেলাম। দিনগুলো কাটতে লাগলো বছরের মতো। তবুও তো দিন ভালো। রাতে মনে হয় পুরো পৃথিবী আমায় গিলে খেতে আসছে। নিস্তব্ধ রাতের পথে নিশাচর কোনো পাখি ডাকিয়ে চমকে উঠছি। তার উপর তিথির কান্না রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ওর কান্না আমায় পাতালপুরের কোনো বন্দিশালা থেকে আসা আওয়াজের মতো মনে হয়। এমনই এক রাতে একটা মেসেজ পেলাম আমি, অপরিচিত নাম্বারের মেসেজ। আপনার সাথে একটু কথা বলা যাবে? আমি শাহিদ। কোন শাহিদ? আমাকে চেনেননি ভাবি, আমি আবিরের মামাতো ভাই। আপন মামাতো ভাই না অবশ্য, একটু দূর সম্পর্কের। আপনাদের বিয়েতে দেখা হয়েছিল। আমার চোখ নীল, মনে আছে? আমার মনে পড়ে গেল। বললাম, জি। আমার সাথে আপনার কি প্রয়োজন? আবির আর তিথির ব্যাপারে কিছু বলার ছিল আমার। আমি চমকে উঠলাম ভীষণভাবে। সাথে সাথেই কল করলাম শাহিদকে। শাহিদ কল ধরল না। মেসেজে লিখল, সরি ভাবি, আমার বউ পাশে ঘুমিয়ে আছে, এখন কথা বলা যাবে না। এত রাতে মেসেজ দিয়েছি সেজন্য সরি। আমি আসলে ঘুমাতে পারছিলাম না, কিংবা বলা যায় এসব নোংরা বিষয় আমায় ঘুমাতে দিচ্ছে না। আপনাকে সব জানাতে চাই আমি, তবে মেসেজে এত কিছু বলা যাবে না। দেখা করতে পারেন? আমি কিছুক্ষণ ভাবলাম। আবির আর তিথির ব্যাপারে এসিলেন নতুন করে আর কি যা বলবে সব তো আমি জানি। তাকে লিখলাম, সম্ভবত আপনি যা বলতে চান সেটা আমি জানি। সে জিজ্ঞেস করলো, আপনি এখন কোথায়? আমি আমার বাপের বাড়িতে। আবিরের সাথে রাগ করে চলে গেছেন? হ্যাঁ, আমি শুনেছি আপনি প্রেগনেন্ট। যত যাই হোক, আবিরকে সন্তানের সুখ থেকে বঞ্চিত করাটা কি উচিত? আমার হাসি পেল। লিখলাম, সে বঞ্চিত হবে না, তার 2 সন্তান একসাথে হবে। একজনকে না পেলেও আরেকজনকে ঠিকই পাবে। মানে? মানে তো আপনার জানার কথা। আপনার কি যমজ বাচ্চা হবে? না, তিথিরও বাচ্চা হবে। ওপাশ থেকে আর কোনো জবাব এলো না। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। একসময় চোখ লেগে এলো। ঠিক তখনই তিথির ঘর থেকে চাপা কান্নার ভেসে এলো। অন্যদিনে থেকে আওয়াজটা যেন আরও জোরালো। এর কিছুদিন পর এক মেয়ে গাড়ি হাঁকিয়ে আমাদের বাড়িতে এলো। ভীষণ সুন্দর সেই নারীকে দেখে আমি নিজের অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম। সে এসেছে তিথির কাছে। তিথি নিজেই তাকে খাতির করে বসালো, আপ্যায়ন করলো, গল্প করে কাটালো অনেকটা সময়। এরপর আমাকে হঠাৎ ডাকলো তিথি। আমি সেখানে গেলে তিথি পরিচয় করিয়ে দিল। সিথি, উনি হচ্ছেন ইলিয়ানা কায়সার। আর ইলি, এ হলো সিথি, আবিরের বউ। ইলিয়ানা আমার আপদমস্ত দেখে নিয়ে বাঁকা হেসে বলল, আবিরের যোগ্য পাত্রী। এমনিতেও অত ছোট মনের মানুষ ভালো কিছু পেতেই পারে না। আমার মেজাজ গরম হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কে আপনি শুনি? তিথি এবার গলা চড়িয়ে বলল, কে মানে? আমার গেস্ট। তুই কোন সাহসে আমার গেস্টের সাথে এই ভাষায় কথা বলিস? তোর গেস্ট আমার পার্সোনাল বিষয়ে কথা বলছে কেন? ইলিয়ানা ভ্রু দুটো একসাথে জড়ো করে মুখটা কৃত্রিম মলিন করে বলল, সরি সিথি। তিথি এবার হেসে বলল, তুই কি সত্যি ইলিয়ানার কথা কখনো শুনিসনি? না, তুই একটা বোকা, চরম বোকা। এজন্যই তোকে সবাই ঠকায়। ইলিকে জানতে চাইলে তোর প্রাণের স্বামীকে জিজ্ঞেস করিস। আমি আর কোনো কথাই বললাম না। দুজনকে রূপকথার পাতা থেকে উঠে আসা ডাইনির মতো মনে হতে লাগলো। সেখান থেকে পালিয়ে চলে এলাম আমি। আবিরকে ফোন করে জিজ্ঞেস করলাম, ইলিয়ানাকে।
আবির কাপা গলায় পাল্টা জিজ্ঞেস করলো, ওর কথা তোমাকে কে বললো? ও আমাদের বাসায় এসেছে। হোয়াট? এসে কি বলেছে? কি বলবে? তিথির গেস্ট হিসেবে এসেছে। ও, ওকে বললে না? কেউ না বলে ফোন কেটে দিল আবির। আর ফোন ধরল না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এর মাঝে এই মেয়ে কোথা থেকে এলো? ওর ভূমিকা কি? এর দুদিন পর আমি সকালে খানিক হাঁটাহাঁটি করতে বের হয়ে হঠাৎ দেখলাম শাহেদ আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। আমাকে দেখতে পেয়ে বোধ হয় কোথাও একটা গায়েব হয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। এরপর দিন দুপুরে তিথির প্রচণ্ড চিৎকারে দৌড়ে ওর ঘরে গেলাম। ঘরে কেউ নেই। বাথরুম থেকে আওয়াজ আসে। মাও দৌড়ে এসেছে। বাথরুমের দরজায় ভেতর থেকে বন্ধ। তিথি চিৎকার করছে, সাথে বলে চলেছে, আমার বাচ্চা, আমার বাচ্চা। দরজা ভেঙে যখন তিথিকে বের করা হলো তখন পুরো বাথরুমে রক্তে ভেসে যাচ্ছে। চিৎকার করতে করতে তিথি জ্ঞান হারিয়েছে। আমরা ধরাধরি করে তাকে তুললাম। যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়া হলো তাকে। ডাক্তার জানালেন তিথির মিসক্যারেজ হয়েছে, প্রচুর রক্তপাত হয়ে গেছে। এখন তাকে রক্ত দিতে হবে। ওর আমার রক্তের গ্রুপ একই। আমি দিতে চাইলাম, কিন্তু প্রেগনেন্ট বলে আমার রক্ত দেওয়া হলো না। এদিকে নিজে গর্ভবতী হয়ে এভাবে বোনের গর্ভপাতের দৃশ্য সচক্ষে দেখে আমার পুরো শরীর কাঁপছে। কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না। মা কাঁদছেন। বাবার ভাই রক্ত ম্যানেজ করার জন্য ছোটাছুটি করছে। ভাই এক ফাঁকে এসে বলে গেল ফেসবুকে রক্তের জন্য একটা পোস্ট করতে। আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় রক্তদান সংস্থার সাথে যুক্ত ছিলাম, তাই ওদের অনেকের সাথে আমার অ্যাড আছে। সহজে তাদের রিচ করতে পারবো, তাই আমি পোস্ট করে দিলাম। পোস্ট করার কিছুক্ষণ পর শাহেদের মেসেজ এলো, কার রক্ত লাগবে ভাবি? আমি উত্তর দিলাম, তিথির। কি হয়েছে ওর? মিসক্যারেজ। শাহেদ আর কিছু লিখল না। এদিকে একজন রক্ত দিতে চাওয়া ব্যক্তি মেসেজ দিয়েছে, তার সাথে কথা বলে আসতে বললাম। লোকটার জন্য অপেক্ষা করছি। এমন সময় দেখি শাহেদ এসে উপস্থিত। জিজ্ঞেস করলাম, তোমার কি রক্তের গ্রুপ ম্যাচ করেছে? শাহেদ মাথা নাড়ল, না ভাবি। তিথি কেমন আছে? শাহেদের দিকে ভালো করে তাকিয়ে আমি অবাকই হলাম। ওর চোখ মুখ কেমন যেন উদ্ভ্রান্তের মতো হয়ে গেছে। মনে হচ্ছে তীব্র কষ্ট পাচ্ছে কোনো কারণে। কথাবার্তাও স্বাভাবিক লাগছে না। আমি পাল্টা জিজ্ঞেস করলাম, তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে? শাহেদ প্রায় কেঁদে ফেলে বলল, ভাবি, ফর গড সেক বলুন। তিথি কেমন আছে? ভালো না। বাচ্চাটা বেঁচে নেই। অনেক ব্লিডিং হয়েছে। এখন রক্ত লাগবে। সেবার হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। আমি জিজ্ঞেস করতে লাগলাম, কি হয়েছে? সে কোনো উত্তর না দিয়ে কাঁদতে লাগলো। এদিকে রক্ত দেবার জন্য ছেলেটা চলে এসেছে। আরেকজনকে ম্যানেজ করে এনেছে ভাই। দুজনেরই রক্ত ম্যাচ করে কিনা পরীক্ষা করতে নিয়ে যাওয়া হলো। মা নামাজ পড়তে চলে গেছেন। বাবা ব্যস্ত। ভাইও চলে গেল। এই সুযোগে শাহেদকে আমি ধরে বসলাম। তিথির বাচ্চার জন্য তুমি এত কাঁদছো কেন? ঘটনা কি? শাহেদ চোখ মুছে কি একটা বলতে যাচ্ছিল। এমন সময় করিডোরের দিকে চেয়ে ওর মুখ বন্ধ হয়ে গেল। আমি ওর দৃষ্টি অনুসরণ করে চেয়ে দেখি আবির এসেছে। করিডোরের অন্য মাথায় একজন নার্সকে কি যেন জিজ্ঞেস করছে। শাহেদ বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো। কোনো মতে বলল, ভাবি, আবিরকে বলবেন না আমি এসেছিলাম, প্লিজ। বলে উল্টো দিকে দৌড় দিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। ওর দিকে চেয়ে আছি। এমন সময় অপর পাশ থেকে একটা হাত আমার কাঁধ ধরে তার দিকে ফিরিয়ে ঝাপটে ধরল। আবির। খেয়াল করলাম আবির আমাকে জড়িয়ে ধরে কাঁপছে। কাঁধ শেষে ওর চোখের পানিতে আমার কাঁধ ভিজে যাচ্ছে। কতদিন পর আবার ওর সাথে আলিঙ্গন হলো। কতদিন পর। কিন্তু সে আজ আমায় ভালোবেসে জড়িয়ে ধরেনি। নিজের সন্তান হারানোর শোকেই কাছে। আমার নিজেকে এত অসহায় মনে হলো। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম মূর্তির মতো। আবির এক সময় কিছুটা স্বাভাবিক হলো। আমায় ছেড়ে দিয়ে দুই হাতে আমার মুখটা তুলে বলল, তুমি ঠিক আছো সিথি? হুম। আবিরের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে চোখ মুছে বলল, আমি পাগল হয়ে ছুটে এসেছিলাম। ভেবেছিলাম তোমার কিছু হয়েছে। আমার কিছু হয়েছে কে বলল? তোমার ভাই ফোনে বলল আমার বাচ্চাটা নাকি আর পৃথিবীতে নেই। আমার ভাবনা কি তাহলে ভুল? ওটাও তো তোমার। আবির আমার ঠোঁটে আঙ্গুল রেখে বলল, চুপ। ওই কথাটা আর একবারও বলবি না। ওটা আমার বাচ্চা নয়। আমার সন্তান একটাই, যে তোমার গর্বে বড় হচ্ছে। আর একটা কথা, ওই অভিশপ্ত বাড়িতে তুমি আর ফিরে যাবে না। এখান থেকে সোজা আমার সাথে আমাদের বাড়িতে ফিরবে। আমি ওর দিকে চেয়ে রইলাম। নিজেকে অনুভূতি শূন্য লাগছে। সত্য মিথ্যা সব গলিয়ে গেছে। তিথিকে রক্ত দেওয়া হলো। ওর জ্ঞান ফিরল রাতে। এর মাঝে অনেকবার আবির আমাকে বাড়ি যেতে বলেছে। আমি যাইনি। তিথির জ্ঞান ফেরার আগে কোথাও যাওয়ার কথা ভাবতে পারছি না।
হাজার হোক সে আমার যমজ বোন। জ্ঞান ফেরার পর তিথি প্রথম আমাকেই দেখতে চাইল। আমি গেলাম দেখা করতে। ওর চেহারা একদিনেই কেমন ভেঙে গেছে। ডিএনসি করাতে নাকি ভীষণ কষ্ট হয়, ওর চেহারায় কষ্ট ফুটে আছে। আমি কিছুই বলতে পারলাম না ওর সামনে। তিথি ইশারায় আমাকে কাছে ডাকলো। ওর কাছে গিয়ে দাঁড়ালে ওর ক্যানোলা করা হাতটা দিয়ে আমার একটা হাত ধুলো। আস্তে আস্তে বলল, সিথি জানিস, আমার মনে হচ্ছে আমি মরে যাব। এসব বলিস না। জানিস, আমার প্রেগনেন্সির পর থেকেই প্রায় রাতে আমি স্বপ্ন দেখতাম, বাজে স্বপ্ন দেখতাম। আমার কোলে একটা ফুটফুটে পরীর মতো বাচ্চা। সেই ছোট্ট বাচ্চা আমার দিকে আঙ্গুল তুলে বলতো, তুমি খুব খারাপ, আমি তোমার সাথে থাকতে চাই না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই, তোমার মতো মা আমি চাই না। বলার সাথে সাথেই আমার হাত থেকে পড়ে যেত, গভীর একটা খাদে তলিয়ে যেত। আমি চিৎকার করে জেগে উঠতাম, বাকি রাত ফুপিয়ে কাঁদতাম। মনে হতো সত্যিই বাচ্চাটা আর নেই। বলতে বলতে চোখ দিয়ে জল গড়াতে লাগলো ওর। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আর বলতে হবে না, তুই রেস্ট নে। ও আমার হাত টেনে ধরে বলল, না বলবো আমি, তুই শোন শুধু। গত এক সপ্তাহে আমি প্রতিটা রাতে স্বপ্নটা দেখেছি। সারাক্ষণ শুধু ভয় হতো মিসক্যারেজের, ভীষণ ভয়। আমি যেমনই হই না কেন, আমার বাচ্চাটাকে আমি ভালোবাসতাম জানিস। ওর অস্তিত্ব অনুভব করতে পারতাম আমার পুরো সত্তা দিয়ে। ও আমার জন্য পৃথিবীতে আসতে পারল না, সব আমার দোষ। বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল সে। আমি জোর করে ওর হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই চুপ কর, পরে বলিস এসব। আমি পরে মরে গেলে যে তুই কিছু জানতে পারবি না সিথি। তুই মরবি কেন? ডাক্তার বলেছে তোর আর কিছু হবে না, বিপদ কেটে গেছে, ভয় পাস না। আমি ভয় পাচ্ছি না, শুধু মনে হচ্ছে বাচ্চাটা আমায় ডাকছে। ওর কাছে যাবার আগে তোকে সব বলে যাব। কি বলতে চাস? তিথি কাপা গলায় বলল, ও আবিরের বাচ্চা ছিল না, আবিরের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমার চোখ ঝাপসা হয়ে এলো, মনে হলো নিজেরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আর কিছু জিজ্ঞেস করার মতো শক্তি আমার নেই। ধীরে ধীরে কেমন যেন আদার হয়ে এলো চোখের সামনে। চোখ যখন খুললাম তখন আমি হাসপাতালের একটা বেডে শুয়ে আছি, আর আমার সামনে বসে আছে আবির। সে জিজ্ঞেস করলো, কেমন আছো এখন? ভালো। ওর চোখের দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ। এই চোখ, এই মুখ, এই মানুষটাকে আমি অবিশ্বাস করেছি। আবিরও বেদনার্থ মুখে চেয়ে আছে। ওর চোখে ঠিকরে পড়ছে উদ্বেগ, ভালোবাসার যন্ত্রণা। আমি অস্ফুটে বললাম, তিথি সত্যিটা বলেছে, আই অ্যাম সরি, আমাকে ক্ষমা করে দাও। আবির আমার দুই হাত শক্ত করে ধরে বলল, আমিও সরি। কেন? আগে সুস্থ হও, তারপর বলবো। কিছুটা সুস্থ হয়ে আমি হাসপাতাল থেকে সোজা আবিরদের বাড়িতে গেলাম। ওর আর ওর পরিবারের যত্নে দ্রুত ভালো হয়ে উঠলাম। একদিন আবির বলল, তোমার কাছে আমার কিছু স্বীকারোক্তি আছে। শোনার পর যা শাস্তি দিতে চাও মাথা পেতে নেব, শুধু আমার থেকে দূরে চলে যেতে পারবে না। কি স্বীকারোক্তি? আমি তোমার কাছে আমার অতীত গোপন করেছি। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আবির, কিন্তু অতীত যদি বর্তমানে সমস্যার সৃষ্টি করে তাহলে তাকে যে জানাতেই হয়। আমি চাই না ভবিষ্যতে আর কোনো ঝামেলা হোক। কথাটা কি, তোমার সাথে আমার বিয়েটা আমার দ্বিতীয় বিয়ে। এর আগে আমার একটা বিয়ে হয়েছিল, মাত্র 2 মাস সংসার করার পর সারাসারি হয়ে যায়। আমি বিয়ের সময় আমার আগের বিয়েটা গোপন করেছিলাম তোমার এবং তোমার পরিবারের কাছে। ভেবেছিলাম বলে তোমরা হয়তো পিছিয়ে যাবে, কিন্তু তোমাকে আমার এত ভালো লেগে গিয়েছিল যে আমি সরি। কথাগুলো আগে বললে হয়তো ঝামেলা কম হতো। আমি কথাগুলো হজম করার জন্য কিছুটা সময় নিলাম। তিথির ঘটনার মতো ভয়াবহ কিছুর পর এই অতীতের ব্যাপারটা আমায় অতটাও ধাক্কা দিতে পারল না। জিজ্ঞেস করলাম, কিন্তু সেই অতীত বর্তমানে কিভাবে ঝামেলা করলো? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার প্রাক্তন স্ত্রীর নাম ইলিয়ানা কাইসার। আমি অবাক হয়ে গেলাম। তার মানে আমার সম্পর্কে যেসব তথ্য দিয়ে তিথি সবাইকে ভরকে দিয়েছে সেসব তথ্য আসলে ইলিয়ানা থেকে পাওয়া। যেদিন শুনেছিলাম ও তিথির গেস্ট হয়ে তোমাদের বাড়িতে এসেছে সেদিনই সব বুঝে গিয়েছিলাম, কিন্তু তোমার কাছে ওর কথা গোপন করেছি বলে সেদিন কিছুই বলতে পারিনি। আমার কাছে সবটা এখন পরিষ্কার হয়ে গেল। আবির আমার হাত ধরে বলল, এই কথাটা গোপনের জন্যই আমি এতটা শাস্তি পেলাম। কথা দিচ্ছি আর কোনোদিন তোমার কাছে কিছু গোপন করব না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সিথি, ভীষণ ভালোবাসি। ইলিয়ানার সাথে তোমার ছাড়াছাড়ি হয়েছিল কেন? আবির মুখে তিক্ত একটা ভাব ফুটিয়ে বলল, ওর একটা ছেলে বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাথে অতিরিক্ত মাখামাখি, সারাদিন কথা বলা, গায়ে হাত দিয়ে কথা বলা,
তাছাড়া ওদের কিছু ছবিও দেখেছিলাম, প্রেমিক প্রেমিকা যেমন ক্লোজ হয়ে ছবি তোলে তার থেকেও। ওসব আমার সহ্য হয়নি। রোজ ঝগড়া হতো। 2 মাসে একেবারে চূড়ান্ত খারাপ অবস্থা তৈরি হয়েছিল। এরপরেও চলে গেল। আমিও আর আনতে গেলাম না। সারাসারি হয়ে গেল। ও এখনো বলি বেড়ায় আমি নাকি ছোট মনির, আপডেট নই, পুরনো আমলের চিন্তাধারার মানুষ। ওসব নাকি এখনকার ফ্যাশন। বিশ্বাস করো, ওর পর আমার আর কোনো মেয়েকে পছন্দ হয়নি। সবার মধ্যে আমি ইলিয়ানার ছায়া দেখতে পেতাম। ফাইনালি আমি তোমার দেখা পেলাম। আর তোমার দেখা পাবার পর আর কারো দিকে তাকাবার ইচ্ছেও হয়নি। আমি যেন ওর মনটা ছুঁতে পারলাম এতক্ষণে। সব ভুল বোঝাবুঝি মিটিয়ে যেতে জড়িয়ে ধরলাম ওকে। মনে হলো কত সহস্র বছর পর প্রাণ পাখিটা তার জায়গা মতো ফিরে এসেছে। তিথি ওর মিসক্যারেজের পর একেবারে চুপ হয়ে গেছে। কোনো কথাই বলে না, ঘর থেকে বের হয় না। সারাদিন শুধু বসে জানালার বাইরে চেয়ে থাকে। হাতে একটা পেন্সিল থাকে, একটা খাতায় সে স্কেচ বানায়, সবে বাচ্চাদের স্কেচ। আমার ইদানিং রাতে ঘুম হয় না। প্রেগনেন্সির লাস্ট স্টেজে চলে এসেছি। 8 মাস চলছে। এখন খুব অস্থির লাগে। পেটে বাবু নড়াচড়া করে, রাতে ঘুম ভেঙে যায়, আর 2 চোখের পাতা এক হয় না। এক রাতে শাহেদের মেসেজ এলো, ভাবি জেগে আছেন? উত্তর দিলাম, হ্যাঁ, আপনাকে কিছু কথা বলবো। বলো। শাহেদ বলল, কল করি? ওহো, আবির ঘুমাচ্ছে, কথা শুনলে উঠে পড়বে। তোমার বউ পাশে নেই? না, বাপের বাড়ি। আমি যা বলার বলবো, আপনাকে জবাব দিতে হবে না, শুধু শুনবেন। করি কল? করো। শাহেদ কল করলো। দীর্ঘ সময় নিয়ে সে অনেক কথা বলল। ভাবি, আমার বিয়ে হয়েছে 8 বছর হলো। অল্প বয়সে প্রেমের বিয়ে। বিয়ের এতদিন পরেও বাচ্চা না হওয়ার বছর 1.5 আগে আমরা টেস্ট করাই। আমি আর আমার স্ত্রী নিশা দুজনেই টেস্ট করানো হয়। নিশার সব স্বাভাবিক হলেও আমার স্টেজের রেজাল্ট হলো খারাপ। আমি নাকি কোনোদিন বাবা হতে পারবো না। এটা জানার পর থেকেই নিশার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। আমি ডিপ্রেশনে যেতে থাকি। এমন একটা খারাপ সময়ে আমার পরিচয় হয় তিথির সাথে। ওর সৌন্দর্য আর আকর্ষণীয় চরিত্র আমাকে চৌম্বকের মতো টেনে নেয় ওর দিকে। ও আমাকে ভালোবাসতো না, তবে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম আমরা। সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয়। আমার ব্যাপারে সব জানতো, আমার সমস্যাটা জানতো। তাই অন্তরঙ্গ সময় কাটাবার সময় আমরা কখনো কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতাম না। জানতাম কিছুই হবে না। ও তবুও মাঝে মধ্যে প্রশ্ন করত, যদি প্রেগনেন্ট হয়ে যায় তবে? তুমি কি নিশাকে ছাড়তে পারবে? আমি বলতাম, না, নিশাকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। তিথিকে ভালোবাসলেও নিশা যে আমার সংসার, আমার জীবনের অংশ। তিথি আর কিছু বলতো না। এরপর একদিন তিথি আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিল। আমি ওকে চেষ্টা করেও ওকে ট্রেস করতে পারলাম না। ও শুধু আমাকে একটা ইমেল করেছিল, যাতে লেখা ছিল, যদি আমাকে ভালোবাসো তাহলে আমার আর তোমার সম্পর্কের কথাটা কাউকে বলো না, বললে তোমার সংসারে আগুন লেগে যাবে। আমি তখন এটাকে সাধারণ একটা কথা ভেবেই নিয়েছিলাম, এসব মাথা ঘামায়নি। কিন্তু এর কিছুদিন পরেই ফ্যামিলিতে কানাঘুষা শুনতে পেলাম, আবিরের সাথে নাকি ও সুইজারল্যান্ড গেছে, এ জাতীয়। কিন্তু আমি জানতাম ও জানি এটা মিথ্যে কথা, কারণ ওই সময় আমি নিজেই সুইজারল্যান্ডে ছিলাম। আমরা দুদিন একসাথে ঘুরেছি। আবির আমার হোটেলে ছিল। তিথির সেখানে থাকার প্রশ্নই আসে না। এরপর শুনলাম আপনি নাকি এসবের জন্য রাগ করে চলে গেছেন। তাই আমি আপনাকে মেসেজ করেছিলাম সত্যিটা বলতে। তখনও জানতাম না তিথি যে প্রেগনেন্ট। আপনার কাছ থেকেই প্রথম জানলাম। এরপর আমি আর কিছু না বলে তিথিকে কন্ট্যাক্ট করি। আমি ভেবেছিলাম নিশ্চয়ই তিথির গর্ভে আবিরের সন্তান, কারণ আমি তো বাবা হতে পারবো না। তিথির সাথে একদিন আপনাদের বাড়ির বাইরেই দেখা করি। আপনি সেদিন আমাকে দেখেছিলেন, সম্ভবত ঘোরাফেরা করতে। তিথিকে পেয়ে চেপে ধরেছিলাম, জিজ্ঞেস করেছিলাম সত্যিটা। ও আমায় বলেছিল ওটা আমার বাচ্চা। আবিরের প্রতি ওর তীব্র আকর্ষণ, আর আপনার প্রতি আপনাদের বিয়ে নিয়ে রাগ ওর মনে তখনও জীবন্ত ছিল। আবিরকে সম্ভবত ও অনেকভাবে নিজের কাছে টানার চেষ্টা করেছে। আবির পাত্তা দেয়নি, তাই ওর রাগটা জেদে পরিণত হয়েছে। এখন বাচ্চাটাকে ও ব্যবহার করতে চায় আপনাদের সম্পর্ক ভাঙতে। মাঝে কিভাবে যেন ওর ইলিয়ানার সাথে যোগাযোগ হয়েছিল, ওরই সাহায্য নিয়েছিল তিথি। সেদিনও আমার তিথির কথা বিশ্বাস হয়নি। আমি সেদিনই আমার টেস্ট আবারও করাই। রিপোর্টে সব স্বাভাবিক আসে। আমার তখন পাগল পাগল লাগছিল, বুঝতে পারছিলাম না কি হয়েছে। এরপর আমি নিশার টেস্টও আবার করাই। রিপোর্টে আসে সমস্যা আসলে নিশার ছিল। আমরা আগে যে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করেছিলাম, সেটা দুটো রিপোর্টই কেমন করে ভুল দিল জানি না। কিন্তু এতেই সব যেন এলোমেলো হয়ে গেল। আমি এবার নিশ্চিত হয়ে গেলাম তিথির সন্তান আমার নিজের।
আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ঠিক সে সময়ে আপনার ফেসবুকে রক্তচে পোস্ট আর তিথির মিসক্যারেজের কথাটা জানতে পারলাম। এসব আমি কাউকে বলিনি ভাবি, আপনাকেই প্রথম বললাম। নিশাকে ঠকানোর শাস্তি আমি পেয়েছি। নিশাকে আমি ছাড়তে পারবো না। সন্তানের মুখও কোনোদিন দেখা হবে না। একটা সন্তান পৃথিবীতে আসতে চেয়ে হইল না। এটাই আমার সারা জীবনের শাস্তি হয়ে থাকবে। আমি ফোন রেখে দিয়ে চোখ বুঝলাম। সবাই যার জায়গা থেকে শাস্তি পেল। তিথি মিথ্যে অপবাদের শাস্তি পেল, আবির ওর বিয়ের কথা গোপনের শাস্তি পেল, আর শাহেদ শাস্তি পেল তার অবৈধ সম্পর্কের। কিন্তু আমি আমি কিসের শাস্তি পেলাম? এসব কি আদৌ আমার সাথে ঘটার কথা ছিল? ভাবতে ভাবতে কখন যেন চোখ লেগে এলো। আদো ঘুমে বহু পুরনো একটা স্মৃতি মনের পর্দায় ভেসে উঠল। আমরা তখন ক্লাস 10-এ পড়ি। ছোট খালার বাসায় বেড়াতে গিয়েছি। খালার ননদ বিদেশ থাকতো। সে সময় দেশে এসেছিল বেড়াতে। তার হাতে জলমলে একটা হীরের আংটি ছিল। আংটিটা এত সুন্দর ছিল যে প্রথম দেখায় আমার চোখ ধাঁধিয়ে গিয়েছিল। সেদিন দুপুরে খালার ননদ গোসল করতে যাবার সময় আংটিটা খুলে রেখে গিয়েছিলেন ড্রেসিং টেবিলের ওপরে। আমি সেটা দেখে লোভ সামলাতে পারিনি, তুলে নিয়েছিলাম, পরেছিলাম নিজের হাতে। কি ভালো লাগছিল! সেটা আর জায়গা মতো রাখতে ইচ্ছে হচ্ছিল না, লুকিয়ে ফেলেছিলাম জামার ভিতর। তারপর যখন জানা গেল আংটিটা মিসিং, তখন সারা বাড়িতে হইচই পড়ে গেল। চারদিক খোঁজাখুঁজি, সবকিছু তল্লাশি শুরু হয়ে গেল। আমি ভয়ে কোনো উপায় না পেয়ে আংটিটা তিথির হ্যান্ডব্যাগে রেখে দিয়েছিলাম। সেটা পাওয়া গিয়েছিল তিথির ব্যাগ থেকে। কি ভীষণ অপমানিত হয়েছিল সেদিন আমরা সবাই, তার বলার মতো নয়। তিথি প্রচণ্ড মার খেয়েছিল। ও অনেকবার বলেছিল ও এই কাজ করেনি, কিন্তু কেউ ওকে বিশ্বাস করেনি। আমার তো কিছু বলার সাহসই হয়নি। তখন থেকে ছোট খালার সাথে মায়ের মুখ দেখা দেখিও বন্ধ। এই একটা এই একটা অপরাধী করেছিলাম জীবনে। তন্দ্রা টুটে গেল আমার। চোখ মেললাম, বুঝলাম আমিও শাস্তি পেয়েছি। সবাই সবার কৃতকর্মের ফল একদিন একদিন পেয়ে যায়। প্রকৃতি সব ঋণ শোধ করে নেয়। সমাপ্ত।